নমস্কার, সুচন্দ্রা মুখার্জি বলছি পজিটিভ বার্তার বিকাশ টক শো এর যে আমরা অনুষ্ঠান প্রত্যেকদিন বিকাল 4টে থেকে শুরু করি, আজকেও ঠিক আমরা একই সময়ে উপস্থিত হয়েছি। আজকের এই পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে আমার সাথে রয়েছেন সঞ্জিত মণ্ডল। উনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের প্রিন্সিপাল পদে আছেন। দীর্ঘদিন যাবৎ উনি ফার্মাসির বিভিন্ন কলেজ এবং ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছেন এবং উনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার গল্প শুনবো আমরা। তার সাথে সাথে জানবো ফার্মাসির বর্তমান ভবিষ্যৎ কী, ফার্মাসি নিয়ে স্টুডেন্টরা কেন পড়াশোনা করবে সেই নিয়ে। তাই আর দেরি না করে আজকের যে টক শো আমরা এসেছি, আমরা সঞ্জিতবাবুকে পেয়েছি, সঞ্জিতবাবুর সঙ্গে কথোপকথনে এগিয়ে যাব। স্যার, পজিটিভ বার্তার পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। ধন্যবাদ ম্যাম। প্রথমে স্যার আমি আপনার কাছে যে প্রশ্ন নিয়ে আসবো, এই যে আপনারা দীর্ঘদিন ফার্মাসি নিয়ে কাজ করছেন, ফার্মাসিস্ট, আপনি ইন্ডাস্ট্রিতেও ছিলেন এবং আপনি একাডেমিক্সেও আছেন। তো আপনার যে ছোটবেলার পড়াশোনা, তারপর ফার্মাসিতে আসা, বিজ্ঞান শাখায় আপনি এইচএস করার পর ফার্মাসিতে এলেন, এই পুরো যাত্রাপথটা কেমন ছিল স্যার আপনার? ধন্যবাদ শ্রোতা বন্ধুদেরকে। ম্যাডাম, আপনাকেও ধন্যবাদ একটা খুব ভালো প্রশ্ন করার জন্য। কারণ সত্যি প্রত্যেকটা মানুষের জীবনে যদি তার চলার পথ বা অগ্রগতির পথ যদি ভেবে দেখি, কিন্তু স্মুথলি কোথাও হয় না। তো প্রত্যেকটা মানুষ যদি তার নিজের জীবনী এভাবে লেখে, একটা করে রামায়ণ মহাভারত হয়ে যাবে। কিন্তু এই বিকাশ টকের যে আমাদের স্টুডিও, এখানে তো অত ডিটেলস বলাটা সম্ভব নয়। তো আমি অল্প অল্প করে আপনাকে কিছু জানাচ্ছি। ছোটোবেলাকার যে জীবনী, সেটা তো বলতে গেলে ধরুন প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলো পড়া হয়ে গেল। মেনলি ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, মেনলি কর্মজীবনের থেকেই আমি আপনাকে বলছি। আমার এই পজিটিভ বার্তায় পজিটিভ যে কাজকর্মগুলো, এগুলো আমার শুরু হয়েছিল কিন্তু ইন্ডাস্ট্রি লেভেল থেকে। কারণ আমি একটা সময় ঝাড়খণ্ডে থাকতাম। ঝাড়খণ্ডে এখানে সৎসঙ্গ কেমিক্যালস বলে একটা প্রোডাকশান ইউনিট ছিল। সেখানেতে ধরুন ট্যাবলেট সেকশন, ক্যাপসুল সেকশন, অয়েনমেন্ট সেকশন, এইসব সেকশনগুলো থাকতো। ওখানে যিনি কেমিস্ট ছিলেন, অজিত করবাবু বলে একজন ছিলেন, তিনি সবসময় এই পজিটিভ অ্যাটিটিউড দেখাতেন। আমাকে বলতেন যে, দেখো সঞ্জিত, জীবনে যদি বড় হতে চাও, তাহলে পরে তুমি নিজেকে উপযুক্ত করে রাখো। কখন কোন কাজটা আসবে, কোনটা তোমার পক্ষে সুটেবল হবে, সেটা তুমি বুঝতে পারবে না। হয়তো আমি একটা ভাবছি জীবনে বড় হয়ে ফিজিক্স অনার্স করবো বা কেমিস্ট্রি অনার্স করবো, দেখা গেল কোনোটাই আমি পেলাম না। আমি যেটা পেলাম সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে, সব অবস্থায় রাজি থাকতে হবে। সেজন্য আমাকে উপযুক্ত হয়ে রেডি থাকতে হবে। কাজ আসলেই আমি যে কাজকে যদি ভালোবাসি, কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। যখন আমি ওই সৎসঙ্গ কেমিক্যালস থাকতাম, ওখানে থানকুনি একটা ট্যাবলেট প্রোডাকশন হতো। তারপর একটা প্রিভেন্টিনা অয়েনমেন্ট তৈরি হতো। সেটা ব্র্যান্ড ওয়ার্ল্ডের এখন নাম্বার 1 ব্র্যান্ড। প্রায় অধিকাংশ দেশেই ওই অয়েনমেন্ট প্রোডাক্টটা যায়। সেখানে আমি তাদের সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করেছি। কাজ করে একটা প্রচুর অভিজ্ঞতা পেয়েছি। সেখানকার কোয়ালিটি কন্ট্রোল, প্রোডাকশান ইউনিট, এগুলো দেখেছি কি একটা সিস্টেমেটিকভাবে কাজ করছে, যেটা বইয়ে পড়ে অতটা শিখতে পারিনি, কিন্তু ওখানে কাজ করার মধ্য দিয়ে কিন্তু ডিসিপ্লিনটা শিখেছি প্রোডাকশন হাউসে। তো ওখান থেকে আমার কর্মজীবনটা শুরু হলো। ওখানে যে জ্ঞানীগুণী মানুষ বা পণ্ডিত মানুষও থাকতেন, তারা সবসময় কিন্তু পজিটিভিটির উপর জোর দিয়েছেন। তিনি নামটা পজিটিভ বার্তা দেননি, কিন্তু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, ইন্সপিরেশন দিয়েছেন। তাদের ওই কর্মটা উৎসাহিত হয়ে আমার নিজের একটা আগ্রহ জন্মালো যে আমার ডিগ্রিটা বাড়াতে হবে। এমনিও স্যার, যে কোনো প্রোডাকশন হাউসে জিট ফর্মুলা ইউজ করা হয়, জাস্ট ইন টাইম। সেই জিনিসটা মেনটেন করেই কিন্তু সমস্ত প্রোডাকশন হাউসটা চলে। তো স্যার, এই যে প্রসঙ্গে আপনার সঙ্গে গল্প ছলে আমরা জানতে পারছি যে আপনি মেডিসিন কারখানায় কাজ করেছেন, যেখানে যেমন বললেন যে অয়েনমেন্ট তৈরি হতো, সেরকমভাবেই আমরা গল্পে আমরা এগোবো। তার সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে রাখি যে যারা পজিটিভ বার্তায় এই টক শোতে অংশগ্রহণ করতে চান, তাদের জন্য এই মঞ্চ রয়েছে স্বাগত। প্রত্যেকেই আপনারা আসতে পারেন। সমাজের সকল স্তরের সকল বিভাগের মানুষ আমাদের সঙ্গে টক শোয় আলোচনায় আসতে পারেন। তার জন্য আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যোগাযোগ করবেন। এছাড়া ফোনে 6295906660 এই নাম্বারে সরাসরি ফোন করেও আপনারা আমাদের এই টক শোতে পার্টিসিপেট করতে পারেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে সঞ্জিত স্যারের কাছ থেকে। স্যার, যেমন আপনি বলছিলেন যে আমি একটি কারখানায় কাজ করেছি এবং সেখানে সমস্ত পজিটিভ মানুষদের সান্নিধ্যে থাকার জন্যই
তাদের সেই পজিটিভিটিকে চলার পথের পাথেয় করে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছেন, তাদের সহযোদ্ধা হিসাবে কাজ করেছেন। তো স্যার, সেই যে যাত্রাপথ সেখানে ওষুধ কারখানায়, তার পরবর্তীকালে আপনার সাথে কি ঘটলো যদি আমাদের সাথে শেয়ার করেন? তারপরে ওখানে একটা দূতাদীপ্তি সৎসঙ্গ চ্যারিটেবল হসপিটাল ছিল, সেই হসপিটালেও কাজ করতাম। তারপরে বেশ কিছুদিন কাজ করার পর ওনারাই আমাকে উৎসাহিত করলেন যে তুই পড়াশোনা করলে ভালো হবে, কাজের থেকে তোমার পড়াশোনার ঝোঁকটাও বেশি। তো ওনারা আমাকে পড়াশোনার জন্য এনকারেজ করলেন। আমি বি ফার্ম এম ফার্ম করে ফেললাম। তার আগে পর্যন্ত ছিলাম আমি শুধু ডি ফার্ম। যখন আমি ফ্যাক্টরিতে কাজ করতাম, ওখানে মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন না হলে ভালো পোস্ট পাওয়া যায় না, কিন্তু কাজটা করতাম উচ্চ পোস্টের, আমার ডিগ্রিটা ছিল না। মানে আমরা জানতে পাচ্ছি যে যে কোনো ফ্যাক্টরিতে কাজ করতে গেলে ন্যূনতম গ্রাজুয়েশন অর্থাৎ বি ফার্ম লাগবে। তার আগে ডি ফার্ম নিয়ে আপনি এন্ট্রি লেভেলে ঢুকতে পারবেন। তার পরবর্তীকালে প্রমোশন পেতে গেলে উই হ্যাভ টু কোয়ালিফাই অল দ্য ডিগ্রিজ। হ্যাঁ, নিশ্চয়ই ঠিক বলেছেন ম্যাম। তারপরে আমি ওই ইন্ডাস্ট্রি এবং হসপিটাল থেকে ট্রান্সফার হয়ে ওনারা উৎসাহিত করলেন যে তুমি একাডেমিক্সে থাকো। তারপরে একাডেমিক্সে যখন ঢুকলাম, এম ফার্ম পাস করার পর বর্তমানে পিএইচডিও করছি, তার সাথে একাডেমিক্স কাজকর্মও করছি। একাডেমিক্সে আমার 6 বছরেরও বেশি অভিজ্ঞতা হয়ে গেল। তো একাডেমিক্সটাও এক ধরনের বিচিত্র অভিজ্ঞতা। এখানে পজিটিভিটি এক ধরনের, ইন্ডাস্ট্রিটার অ্যাক্টিভিটি এক ধরনের, হসপিটাল অ্যাক্টিভিটি এক ধরনের। আমার জীবনে আমি স্পেশালি এই কাজটাই করতে হবে আমাকে, এরকম কোনো মানসিকতা ছিল না। কাজ ভালোবাসি, যে কাজটাই হোক আমাকে দেখ, আমি সেটাকেই মন দিয়ে করতে চাই, এটা ছিল আমার উদ্দেশ্য। তো এই করে আমি তৃপ্তিও পেয়েছি, কাজ করে আনন্দ পেয়েছি। আমি যদি সারাদিন কাজ করতে পাই, মানে কাজ না করে আনন্দ পাওয়ার থেকে করে আনন্দ পাওয়াটাই বেশি বলে মনে হয়। ফার্মাসিতে মূলত কি কি সাবজেক্ট পড়তে হয় সেটা যদি একটু বলেন। ফার্মাসিতে অনেকগুলি ম্যাডাম সাবজেক্ট আছে, তার মধ্যে যেগুলো মেন সাবজেক্ট, যেমন ফার্মাসিউটিক্স বলে একটি সাবজেক্ট আছে। এই সাবজেক্টটির কাজ হচ্ছে ওষুধের ফর্মুলেশন দেওয়া। আমিও যখন প্রথমে ফার্মাসি লাইনে আসি, আমার টার্গেট ছিল ফার্মাকোলজি নিয়ে পড়বো, কিন্তু তারপরে যখন ভাবলাম যে ফার্মা ইন্ডাস্ট্রিতেই জব করব, তাহলে সিউটিক্স নিয়ে পড়ি। ওই সিউটিক্স সাবজেক্টটির কাজ হচ্ছে, সিউটিক্স বলতে ফার্মাসিউটিক্স না, ওটা হ্যাঁ কেমিস্ট্রি মিক্সচার আছে। তো ওই ফার্মাসিউটিক্স সাবজেক্টটি হচ্ছে ওষুধের ফর্মুলেশন দেয়, যেমন একটা কোন গাছের বা কোন আপনার কেমিক্যালের কি গুণ আছে আমরা হয়তো সায়েন্টিস্টরা বলে দেয়, কিন্তু তারপর সেটাকে একটা ডোসেজ ফর্মে ট্রান্সফার করতে হয়। সে ট্যাবলেট হবে না ক্যাপসুল হবে না ইঞ্জেকশন হবে না ভ্যাকসিন হবে না অয়েনমেন্ট বানানো হবে, কোনটা পসিবল হবে। সব ড্রাগের কিন্তু সব ডোসেজ ফর্ম পসিবল নয়। সেই প্রি ফর্মুলেশন স্টাডি করা, তার ওষুধের ডিজাইন করা, এইটা মেন সাবজেক্ট হচ্ছে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বলে। সাবজেক্টের নাম ফার্মাসিউটিক্স, এটা মেন সাবজেক্ট। আরেকটি মেন সাবজেক্ট আছে, সেটাকে বলে ফার্মাকোলজি। ফার্মাকোলজিতে আমরা জানতে পারি যে একটা ওষুধ কীভাবে আমাদের শরীরে কাজ করে। ওষুধটা আমার সাপোজ ধরুন আমার জ্বর হয়েছে, আমি একটা ওষুধ খেলাম, জ্বরটা কমে গেল, কিন্তু কেন কমলো, কী জন্য কমলো, এর শরীরের মধ্যে কী রিয়াকশান হলো, এইটাকেই বলে মেকানিজম। তো এই মেকানিজমটা আমরা ক্লিয়ারভাবে জানতে পারবো যদি ফার্মাকোলজি সাবজেক্টটা ভালো করে পড়ি। থিওরি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস যদি আমরা করি, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না যে কীভাবে আমাদের শরীরে কাজ করছে। এই নিয়ে এটা একটা খুব বড় সাবজেক্ট, লেংদি বিষয় আছে, এবং খুবই মনোযোগ দিয়ে না করলে এটা কিন্তু বোঝা যাবে না। এর সঙ্গে কিন্তু সব সাবজেক্টগুলো ইনভলভ আছে। এইটা একটা 2 নম্বর বললাম। 3 নম্বর হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। কেমিস্ট্রির জগৎ তো বৃহৎ জগৎ, শেষ হয় না, আনএন্ডিং সিলেবাস। সেখানে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, গ্রিন কেমিস্ট্রি, এই যে বিভিন্ন যেগুলো সবেরই মেডিসিনালে আমাদের মানুষের শরীরে যতটুকু লাগে সেই পার্টগুলো নিয়ে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। তো এই কেমিস্ট্রিটা করলে আমরা ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস বা একটা তার কি কম্পোজিশনটা হবে বা তার অ্যানালিটিক্যাল জিনিসগুলো আমরা ওখান থেকে জানতে পারি। এটা একটা বৃহৎ জগৎ, এটা এক কথায় প্রকাশ করা যাবে না। যেমন প্রত্যেকটা কেমিক্যালে ইন্ডিভিজুয়াল আলাদা ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি থাকে, এ স্টাডি করতে গেলে একটা দীর্ঘ সময় যায়। তারপরে আপনার একটা সাবজেক্ট আছে ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি। এটা মাইক্রোবায়োলজির জ্ঞান ছাড়া ওষুধ শিল্পে আসা যাবে না। তারপরে বায়োকেমিস্ট্রি আছে, তো বললাম। তারপরে আপনার মেন সাবজেক্টের মধ্যে ওই ফার্মাকগনোসিতে কি? ফার্মাকগনোসি একটা, ঠিক বলেছেন ম্যাম। ফার্মাকগনোসি হচ্ছে এই যারা বোটানি নিয়ে পড়াশোনা করে, তারা গাছপালা, আমরা জানি যে উদ্ভিদবিদ্যা। তো ফার্মাকগনোসিতে আমরা কোন প্ল্যান্টের থেকে কী অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস পাওয়া যায় এবং তার কি আমাদের শরীরের উপকারে লাগতে পারে, এই জিনিসগুলো আমরা ফার্মাকগনোসির সাবজেক্ট থেকে এই জ্ঞানটা পেতে পারি। তো এইটাও একটা খুব বড় সাবজেক্ট, এটা ফার্মাসির মধ্যে ইনক্লুড আছে। এটা বিস্তারিতভাবেই
আমাদের বিফার্ম কোর্সে পড়ানো হয়। তারপরে আরও অনেক সাবজেক্ট আছে, ধরুন একটা আছে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি। সেটা ফার্মাসিদের মেন জবটা থাকে, ধরুন যত ফার্মাসিস্ট বের হয় তার সব বেশিরভাগই ইন্ডাস্ট্রিতে যায়। তো ইন্ডাস্ট্রিতে সারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি দেখেন 90% ছেলে ইন্ডাস্ট্রিতেই চলে যায়, বাকিরা একাডেমিক্স বা হসপিটাল এখানে খুব কম ছেলেরাই আসে। তো ওইখানে কি হয়, স্বাধীন জীবিকা, তাদের একটা সেখানে পুরোটাই ফার্মাসি ফিল্ডের মধ্যে থাকে। তো ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি পড়লে ধরুন ওষুধের প্রোডাকশান, তার পাইলট প্ল্যান্ট কীভাবে করবো, স্কেল আপ টেকনিক, এই জিনিসগুলো ওখানে জানানো হয়। আর একটা সাবজেক্ট আছে ফিজিক্যাল ফার্মাসি বলা হয়। সেই ফিজিক্যাল ফার্মাসিটাও জানতে হবে, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ফার্মাসি মিলে একটা কমপ্লিকেটেড জিনিস, সেটাকে একত্রিত করার সাবজেক্ট আছে, সেটাও ফার্মাসিতে শেখানো হয়। সেখানে প্রত্যেকটা সাবজেক্টেরই থিওরি, প্র্যাকটিক্যাল সবই আছে। আরও অন্যান্য মোট 24টা সাবজেক্ট আছে। এবং গ্র্যাজুয়েশন লেভেলে এবং ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিংও একটা সাবজেক্ট আছে। কারণ যত ইনস্ট্রুমেন্ট আছে বা যত ফার্মাসির টেকনোলজি আছে, ইঞ্জিনিয়ারিংয়ের বিদ্যা ছাড়া হয় না। এখানে যদি ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স, এগুলো এর মধ্যে ইনক্লুড আছে। তবে আমরা যে মেশিনারিগত, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা মেশিনারির ওপর দাঁড়িয়ে আছে, এখানে টেকনোলজিস্ট লাগবে। সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে ইলেকট্রনিক্স, কম্পিউটার সবই মিলেমিশে অল্প অল্প করে আছে। কিন্তু এই জন্য ওয়ার্ল্ড অফ ফার্মাসি এটাকে বলা হয়। ফার্মাসিটা ফার্মাসির মতো সবার সাথে বিভিন্ন ধরুন ব্রাঞ্চগুলো আছে, তাদের কিছু পার্ট, এর কিছু পার্ট নিয়ে এইভাবে, যেটা হিউম্যান বডির ওপর হেলথ ওরিয়েন্টেড যে সাবজেক্ট, সেইভাবেই করা আছে। ফার্মাসি প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। স্যার, এইগুলো পড়ার আমরা অনেক সময় দেখেছি যে পড়ানোটা হয় যেহেতু কারিকুলামে থাকে, কিন্তু সেটা কি আদৌ সবকটি জিনিস কি লাগে? সেক্ষেত্রে যদি কেউ একাডেমিক্সে থাকে তার লাগতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি সেরকম কোনো সেগ্রিগেট কিছু করা যেতে পারে? হ্যাঁ, সেগ্রিগেট আছে। হয়তো ছাত্র জীবনে সব কিছুই পড়তে হবে, কিন্তু কর্মজীবনে কে কোন ফিল্ডে কাজ করছে তার উপর ডিপেন্ড করছে কোন নলেজটা কোথায় আমার প্রয়োজন আছে। যেমন পাখিরা খুঁটে খুঁটে খায়, মানে হয়তো এখানে দুটো গম ছড়ানো আছে, ওখানে ধান ছড়ানো আছে, তেমনি যখন যেটা লাগবে খুঁজে নিতে হবে। কারণ এই ফার্মাসির জগতে সব কিন্তু টেকনিক্সটা বা স্কিলটা একসাথে লাগে না। যেমন আমি উদাহরণ দিই, আমি যখন হসপিটালে ছিলাম তখন ডাক্তাররা প্রেসক্রিপশন করে দিতেন, কারণ আমরা আমেরিকাতে দেখি ফার্মাসিস্টরা প্রেসক্রিপশন করে, কিন্তু আমাদের দেশে ডাক্তাররা প্রেসক্রিপশন করে। তো সেইখানে যতটুকু বিদ্যা লাগবে, কারণ হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসিটা এখানে বেশি লাগে। তো সেই যে স্কিলগুলো, সেগুলো ফার্মাসির ছাত্ররা যদি অ্যাকোয়ার করে তাহলে হসপিটাল লাইনে কাজের পক্ষে সুবিধা হবে। আবার যদি ইন্ডাস্ট্রিতে কাজ করে তাকে কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্স, তারপরে ফার্মাকগনোসি, এই নলেজগুলো ওখানে বেশি লাগবে। তারপরে একাডেমিক্সে থাকলে তো সবই লাগবে, যেটা আপনিই বললেন। এই যে স্যার বিভিন্ন ডিসিপ্লিনস নিয়ে আমরা বললাম, ফার্মাসির বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা জানলাম। এবারে আমরা আসি স্যার, এই দীর্ঘ জীবনে আপনি বহু ছাত্রছাত্রীকে পাশ করিয়েছেন, তারা হয়তো আজকে বিভিন্ন জায়গায় কর্মরত। আপনার জীবনের কিছু কথা বলুন, যেখান থেকে আপনি ইন্ডাস্ট্রি থেকে আপনি সরে এলেন একাডেমিক্সে, এই পুরো জার্নিটা কেমন ছিল? ঠিক, আমাকে বলি, আমাদের ফ্যামিলির সবাই কিন্তু শিক্ষক বেশিরভাগই। যেন বাবা টিচার ছিল, আমার সেজু কাকা টিচার, আমার জেঠামশাই ছিল টিচার, এবং তার ছেলেমেয়েরাও সব টিচারই করতো। তো আমি হসপিটাল বা ইন্ডাস্ট্রিতে থাকতাম, আমাকে যখন বাড়ি যেতাম বলতো ওইটা ছেড়ে দিয়ে একাডেমিক্সে আয়। তো একাডেমিক্সে চলে আসলাম। আর একটা যেটা বললেন যে আমার পজিটিভ এক্সপিরিয়েন্স বললেই আমার উত্তরটা হয়ে যাবে। যেমন ধরুন যখন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, আমরা 2 ভাই ছিলাম ফ্যামিলিতে। আমার দাদা স্কুল টিচার, আমার বৌদিও স্কুল টিচার। তো দাদার একটি সন্তান হয়, তখন বয়স 15 দিন, আরামবাগে একটি নার্সিংহোমেতে আমার ভাইপোর জন্ম হয়। তারপর ওনার একটা হার্টে ফুটো ছিল, আর তার সাথে ডাক্তারবাবুরা বললেন যে আর্টারি এবং ভেন যেটা আছে ডিসলোকেশন হয়ে আছে, মানে যে জায়গায় থাকার কথা একটু লোকেশনটা চেঞ্জ হয়েছে। তো আরামবাগের যে গাইনোকোলজিস্ট, একজন চাইল্ড স্পেশালিস্ট, ওরা বললেন দেখো বাচ্চাটার কিন্তু বেশি দিন বাঁচবে না, তো আমরা সেরকম ভালো দেখছি না, আমরা ভালো কার্ডিওলজিস্টকে দেখান। তো তারপর কলকাতাতে আরএনটে করে নিয়ে জানা হলো, আরও 2-1টি বিখ্যাত মানে যেখানে কার্ডিয়াক ট্রিটমেন্ট হয় সেখানে যাওয়া হলো। তো তারা সবাই নেগেটিভ কথা বললেন, মানে আমাদের যে মঞ্চটা পজিটিভ বার্তা, কিন্তু আমরা সুনামধন্য ডাক্তারবাবু কিছু আছেন তারাও বলতে বাধ্য হচ্ছেন, তারা নেগেটিভ বলছেন যে এটা নেগেটিভ যাবে শারীরিক কন্ডিশন দেখে, যথেষ্ট তারা অভিজ্ঞ মানুষ। তো সেই অবস্থায় আমার
ডাক্তারবাবুদের কথা শুনে আমার বাড়ির মা বাবা বললেন যে এটা লস্ট কেস, মানে বাচ্চাটা মারা যাবে আর কি, এরকম বললেন। বাবা তো বললে ছেড়ে দে, আবার একটা দাদাকে বললেন একটা শুনে তো এই বাচ্চাটা বাঁচবে না, বাঁচানো কোনো মতেই সম্ভব নয়। তো তখন আমি ঝাড়খণ্ডের ওখানে থাকতাম, ওখানে আমার যে যাদের আন্ডারে আমি থাকতাম কিছু বুদ্ধিজীবী মানুষ সেখানে আছেন, তারা বললেন দেখ বিনা চিকিৎসায় ছেলেটাকে মেরে ফেলবি, ঘটনাটা আমি তোকে বলেছিলাম। তারপরে থেকে বললেন যে বিনা চিকিৎসায় মেরে দিবি। আমি দেখলাম যে আমিও তো একটা হেলথের মানুষ, আমি নিজে ফার্মাসিস্ট। তো এই অবস্থায় আমি ওখানে গেলাম, পজিটিভ মন নিয়ে আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে ডাক্তারবাবু বললেন আমরা একটা গোল টেবিল করবো, মানে কিছু একার ওপিনিয়ন না নিয়ে আরও 2-4 জন ডাক্তারবাবুকে নিয়ে বসে ঠিক করলেন যে এটা অপারেশন করতে হবে, এটা মেডিসিনে হবে না, ওপেন হার্ট সার্জারি করতে হবে, তবে রিস্ক আছে। তো যদি আপনারা অনুমতি দেন, কনসেন্ট সাইন করেন, তাহলে করতে পারি, কিন্তু এটা 60-40 চান্স, 60% চান্স আছে টেবিলেই মারা যাওয়ার, আর 40% বা খুব কম রেয়ার এটা বাঁচে। 15 দিনের বাচ্চা? হ্যাঁ, 15 দিনের বাচ্চা। তারপরে আমরা আর.এন.টেগর হসপিটালে ভর্তি করলাম, ওখানে ডাক্তারবাবু ছিলেন ডক্টর মৃণালেন্দু দাস, আমার এখনও মনে আছে নামটা। উনি বিখ্যাত একজন চাইল্ড কার্ডিয়াক সার্জন। আচ্ছা। তিনি আমাদেরকে ডাকলেন, ডেকে বললে একটা প্যাকেজের কথা বললেন, এই লাগবে অ্যামাউন্ট। আমরা বেশ কয়েক লক্ষ টাকা জমাও দিয়ে দিলাম। তা বললেন না আরও একটু জমা দিতে হবে, ওই টাকা তো হবে না। তখন আর্থিক সমস্যার মধ্যে পড়েও যেভাবে হোক জড়ো করলাম টাকাটাকে। তারপরে সবাই যখন পরিস্থিতি বলছে বাঁচবে না, আর আমার যে বুদ্ধিজীবী মানুষরা যা ছিল তারা বললেন যে না এটা চেষ্টা কর, বাঁচবে না কেন, তোরা নেগেটিভ বলছিস কেন। তারপরে আমি ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু আপনি আপনার কাজ করেন, আমরা আমাদের কাজ করছি। বাচ্চারা জন্মের পর থেকে যখন 1 মাস, তখন এই রঞ্জগঞ্জ করতে করতে 15 দিন কেটেছে, তখন 1 মাস যখন বেঁচে আছে, তো আমরা হিন্দু ধর্মের মানুষ, ঈশ্বরকে বিশ্বাস করি। ঈশ্বর যখন তাকে 1 মাস বাঁচিয়ে রেখেছে, বাঁচানোর হলে তিনি বাঁচাবেন, মারার হলে তিনি মারবেন, তিনি ডাক্তারেরও ডাক্তার। ডাক্তারবাবু আমার কথা শুনে বললেন ঠিক আছে তোমরা যখন বলছো করব। অপারেশন হলো, পরপর 2 দিন ধরে অপারেশন হলো। প্রথম দিন ওপেন সার্জারি হলো, তারপরের দিন আবার রিসার্জারি করতে হলো। তারপরে আস্তে আস্তে বাচ্চাটা সুস্থ হয়ে উঠলো। আমি এই আমার নিজের ফ্যামিলির এই উদাহরণটা দিলাম এই কারণে, মানুষ যদি এরকম পজিটিভ ভাব নিয়ে যদি আমরা সব কাজ দেখি, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এটা আজকে আমরা হেলথ সায়েন্স নিয়ে পড়েছি বলে তো এই রকম একটা মারাত্মক পজিটিভিটি আসলো, আমিও ঝাঁপিয়ে পড়লাম যে অর্থটা বড় ব্যাপার নয়, মানুষের জীবনটাই বড় ব্যাপার। তো তাকে বাঁচাবই, যে আমাদের ঘরে বংশের প্রদীপ, তাকে আমি নিভে যেতে দেবো না। তো আমরা যদি মানুষের পাশে এইভাবে দাঁড়াই, যে আমাদের বিদ্যা বুদ্ধি ছল বল কৌশল যাই বলুন, এইভাবে যদি আমরা থাকি প্রত্যেকটা মানুষের পাশে, তাহলে কিন্তু আমাদের পজিটিভিটি সবার মধ্যে বারবার ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে যাবে, কেউ আটকাতে পারবেন। তো যেভাবে সেদিন সেই মানসিক শক্তি নিয়ে আপনারা পরিবারের সবাই হাতে হাত রেখে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাচ্চাটিকে আপনারা বাঁচাবেন, তাই জন্যই হয়তো এটা সম্ভব হয়েছিল। এবং মানে যদি আমরা পরমপিতার উপরে আস্থা রেখে বলি, তিনিও সেই দিন হয়তো আপনাদের পাশে ছিলেন, তাই হয়তো সেই সময় আপনি যে ডাক্তারবাবুর কথা বললেন মৃণাল বাবু, ওনাকেও আপনারা পেয়েছিলেন। সেই হয়তো সাক্ষাৎ আরেকজন ডাক্তারবাবুকে আপনার কাছে কথা বলি, এসেছিলেন। তিনটা যে ডক্টর হেমন্ত নায়ক, তিনি এখন ডক্টর মানে দুর্গাপুর মিশন হসপিটাল আছেন, তিনিও প্রচুর পরিশ্রম করেন, উনি আমার বন্ধু হন। তো উনি ওনার সঙ্গে দীর্ঘদিনের আলাপ ছিল, উনিও চাইল্ড কার্ডিয়াক সার্জন উনি এখন আছেন। উনিও মানে বলছে এরকম কেস সাধারণত বাঁচে না, তো এটা অসম্ভবকে সম্ভব হয়েছে। মানে পেপারও মিডিয়াতেও বেরিয়েছিল আমার ভাইপোর ঘটনাটা। সে আজ অনেক বছর হয়ে গেল, ভাইপোর এখন বয়স 12 বছর হয়ে গেছে। তো এটা না বলে পাচ্ছিলাম না, মানে আমি ঈশ্বরের কাছে ঋণী না আমার গুরুজনদের কাছে ঋণী, নাকি এই পজিটিভ ভাবটা যে মানুষকে কীভাবে রক্ষা করতে পারে, কীভাবে ভয় দূর করতে পারে, এইটা তার একটা জ্বলন্ত উদাহরণ বলে আমি মনে করি। আমি 2-1টা জায়গাতে এই ঘটনা বলেও ছিলাম যে এটা আমার জীবনে দেখা একটা মিরাক্কেল পজিটিভিটির এক্সাম্পল। তো এইরকমভাবে মানুষ যদি পজিটিভ বার্তা নিয়ে প্রত্যেকটা সংসার বলুন, অর্গানাইজেশন বলুন, ক্লাব বলুন, পজিটিভ মনে কাজ করে, তাহলে নেগেটিভটা অবশ্যই দূরে যাবে। মানসিক শক্তিকে আপনি প্রাধান্য দিচ্ছেন, একত্রিত করতে পারবো। একদম একদমই তাই। সকলে যেহেতু আপনার পাশে ছিল এবং প্রত্যেকে আপনারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই মুহূর্তে একটা কঠিন সময় দিয়ে পার করছিলেন এবং কঠিন সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, এটাই কিন্তু আমাদের জীবনে সব থেকে বড় দৃষ্টান্ত, যে কঠিন সময়ে ভেঙে না পড়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে কোনো বাধাই কিন্তু বাধা নয়। আমরা সঞ্জিত বাবুর কাছ থেকে একটি জ্বলন্ত উদাহরণ পেলেন এবং ওনার জীবনের যে গল্প আমরা শুনলাম, সত্যিই তাই। প্রত্যেকের কাছেই আমাদের এটাই পজিটিভ বার্তার পক্ষ থেকে নিবেদন বা আবেদন যাই বলুন, সেটা হচ্ছে যে কঠিন সময় ভেঙে পড়বেন না,
চেষ্টা করবেন যে পাশের মানুষ যারা আপনাকে ভালোবাসে, আপনার সাথে থাকে, তাদের সাথে কথা বলুন, সঠিক একটা সলিউশন নিশ্চয়ই বেরিয়ে আসবে এবং সেইখান থেকে সেই সলিউশনকে কাজে লাগিয়েই কিন্তু কঠিন পরিস্থিতির মোকাবেলা এই সকলে মিলে করুন। এটাই কিন্তু পজিটিভ বার্তার আজকের দিনের মেসেজ বলে আমরা মনে করি। পজিটিভ বার্তার পুরো টিমের পক্ষ থেকে সঞ্জিত বাবুকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের সঙ্গে এত সুন্দর একটি কথা শেয়ার করলেন। স্যার, আমি পরবর্তী যে প্রশ্নে যাবো, যে পিসিআই অ্যাপ্রুভ কলেজ, এই পিসিআই ফার্মেসি কলেজে কি ভূমিকা পালন করে? ফার্মাসির নামের সাথে পিসিআই জড়িয়ে আছে। পিসিআইয়ের পুরো নাম হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, দিল্লিতে এই অফিস অবস্থিত। তা আমাদের গোটা ভারতবর্ষে যত কলেজ আছে তার সিলেবাস কি, তার গাইডলাইন কি, কি প্রোটোকলগুলো মেনে চলতে হবে, সমস্ত কিছু নির্ধারণ করে দেন ওনারাই। ওনারা একদম ওনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সব ডিটেলস লিখে দেন। তো পিসিআই প্রথম পুরো কলেজ খুলতে গেলে ওনারা অনুমোদন দিয়ে থাকেন। ওনারা অনুমোদন দেওয়ার পরে তারপরে কিন্তু স্টেট গভর্নমেন্ট অনুমোদন দেন। পরস্পরের সাথে আর একটা কাউন্সিল, দুটোর অনুমোদনে একটি ফার্মাসি কলেজ চলবে। তাহলে যারা ফার্মাসি নিয়ে ক্যারিয়ার করতে চায় তাদের যখন কলেজ কোনো চুজ করবে, সেই ক্ষেত্রে দুটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এক হচ্ছে পিসিআই, অপরটি হচ্ছে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি। এই দুয়ের অ্যাপ্রুভাল যেন ওই কলেজের থাকে, তবেই কিন্তু তারা ডি ফার্ম অর বি ফার্ম অর এম ফার্ম যাতেই হোক সেটাতে ভর্তি হতে পারবে। এবারে আসি স্যার এর ভর্তির পদ্ধতি এবং এর পরীক্ষা পদ্ধতি। আমাদের যে ভর্তিটা হয়, আমাদের তো এখানে ডিপ্লোমা ফার্মাসিটি আছে। তো এখানে দুভাগ হতে হয়, একটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে। আমাদের কিছু গভর্নমেন্ট কলেজ আছে, সেই গভর্নমেন্ট কলেজগুলোতে একটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হয়, ওর র্যাঙ্কের ভিত্তিতে একটা ভর্তি হয়। আবার যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আন্ডারে থাকে তাদের কিন্তু হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই নম্বরের মার্কসের বেসিসে ভর্তি করা হয়। আর একটা হয় ডাইরেক্ট অ্যাডমিশন, মানে যখন এখন তো অনেক কলেজ খুলে গেছে, তো খুলে যাওয়ার জন্য যারা জয়েন্ট এন্ট্রান্স দেয়, ভালো রেজাল্ট করে, তারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়। তারপরে যে বাচ্চারা থাকে তারা কিন্তু জয়েন্ট না দিলেও ডাইরেক্ট একটা ওরা লিঙ্ক দেয়, লিঙ্কে আমরা সব মার্কস টার্কসগুলো ভরে দেওয়ার পর তারা অ্যাপ্রুভাল করে দেন। তো এটা ডাইরেক্ট অ্যাডমিশনের মতোই হয়ে যায়। তো সেইভাবেও অ্যাডমিশন প্রসেসটা হয়। এবার অ্যাডমিশনের জন্য ম্যাডাম আমাদের যেটা ক্রাইটেরিয়া আছে সেইটা হচ্ছে অবশ্যই তাকে সায়েন্স নিয়ে পাস করতেই হবে। আর্টস বা কমার্সের ছেলেদেরকে এখানে নেওয়া হয় না। সায়েন্স নিয়ে পাস করার পরে আমরা দেখে নিই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিংবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তার প্র্যাকটিক্যাল এবং থিওরিতে ইন্ডিভিজুয়ালি তার পাস মার্ক থাকতেই হবে এবং এগ্রিগেটে টোটাল 45% মার্কস চাই, তবেই সে এলিজেবল, সে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যদি কোনো কলেজ মনে হয় যে এই কলেজ চুজ করবো, সে চুজ করবে এবং সেই কলেজ যদি মনে হয় যে তাকে অ্যাকসেপ্ট করতে পারে। এইভাবে ছাত্র এবং কলেজের মধ্যে একটা সমন্বয়ের ভাবে অ্যাডমিশনটা হবে। এবং পরীক্ষা পদ্ধতি সেটা আমাদের দেখুন ইয়ারলি পরীক্ষার সিস্টেম। আমাদের একটা বছরের মধ্যে 3টে ইন্টারনাল পরীক্ষা হয়। ইন্টারনালটা থিওরি এবং প্র্যাকটিক্যাল আলাদাভাবে হয়। কারণ ফার্স্ট ইন্টারনালে আমরা কেউ 20 নম্বর বা কেউ 40 নম্বর এরকম নিয়ে থাকি। তো প্র্যাকটিক্যাল এবং থিওরি একবার হলো, ঠিক এক বছরকে 3 ভাগে ভাগ করে আমরা ঠিক করে নিই কখন কোনটা নেব। আবার আমাদের কাউন্সিল থেকেও একটা আমাদের টাইম টেবিল দিয়ে দেয় যে এই সময় ফার্স্ট ইন্টারনাল, একাডেমিক ক্যালেন্ডার, ঠিক বলেছেন। তারপরে সেকেন্ড ইন্টারনাল, তারপরে নেক্সট থার্ড ইন্টারনালটাকে আমরা বলে থাকি ইমপ্রুভমেন্ট টেস্টের মধ্যে। যদি কোনো ছাত্র বা ছাত্রী প্রোগ্রেস অতটা ভালো নয় যদি দেখি, তখন তাদের ক্ষেত্রে থার্ডটায় অ্যাপ্লাই করে। কিন্তু তাকে শিখে কিছু বেরোতে হবে, না শিখে কিন্তু আমরা তাকে ডিগ্রি দেবো না। এটা আমরা যা শিক্ষক আছি যে এডুকেশনাল ইথিক্স মেনে যে কিছু শিখবে না তাকে দেওয়া হবে, এটা কিন্তু মোটেই সম্ভব হবে না। 3 বার পরীক্ষা নেওয়ার পর তারপরে আমরা কিছু বিগত সালের কোশ্চেন এগুলো আমরা এমনি ক্লাস টেস্ট বলি, এগুলো করি। তারপরে ফাইনাল যেটা আমাদের ইয়ারলি এক্সাম বলি, সে প্র্যাকটিক্যাল এবং থিওরি ইন্ডিভিজুয়াল তারা পরীক্ষায় বসবে। এইভাবে 2 বছর করতে হবে। তারপরে আপনার 3 মাসের ট্রেনিং আছে, সেটা আমরা হসপিটাল ট্রেনিং, সে গভর্নমেন্ট কোনো হসপিটাল থেকে করতে পারে কিংবা প্রাইভেট যেগুলো গভর্নমেন্টের রিকগনাইজেশন আছে এরকম প্রাইভেট জায়গা থেকে করলেও তাকে ডিগ্রি দেওয়া হবে। তাহলে 2 বছরের কোর্স, বছরে 2 বার ফাইনাল পরীক্ষা হবে। আর প্রত্যেক বছরে মানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3টে ইন্টারনাল এক্সাম হবে। তারপরে 3 মাস ট্রেনিং কমপ্লিট করবে। তারপরে এখান থেকে কলেজ থেকে ডিগ্রি পাবে। সেই ডিগ্রি নিয়ে যাওয়ার পর ধরুন আমাদের কলকাতাতে পূর্ত ভবন আছে, ওখানে সাবমিট করবে। করলে সে একটা রেজিস্ট্রেশন পাবে।
এবং ওটা তার এক্সিট ইন্টারভিউ। হ্যাঁ, তারপর একটা এখনো শুরু হয়নি, এটা একটা শোনা যাচ্ছে যে হবে, তবে এই বছর থেকেই হবার একটা চিন্তা ভাবনা আছে গভর্নমেন্টের, যে একটা এক্সিট এক্সাম মাধ্যমে তাদের মানদণ্ডটা যাচাই করে নেবে, এটাই পরীক্ষার সিস্টেম। আচ্ছা, আমরা স্যারের থেকে জানলাম কিভাবে ভর্তি হতে হবে ডি ফার্ম, বি ফার্ম এবং এম ফার্মে এবং তার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। আমরা আর আমাদের এই আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা প্রত্যেকটি দিনই চেষ্টা করছি কিছু কিছু নতুন মানুষকে আনতে এবং তাদের থেকে জীবনের বার্তা নিতে এবং সেই বার্তাকে নিজেদের লাইফে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। আজকের পুরো পজিটিভ বার্তা টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ ম্যাম। নমস্কার।